গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন শোবিজে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি মিতু খন্দকার। বিনোদনধর্মী এই অনুষ্ঠানে হলিউড, বলিউড ও ঢালিউডের তরতাজা সব খবরের সাথে থাকছে দেশ বিদেশের মিউজিক ইন্ডাস্ট্রির আপডেট। সেই সাথে থাকছে রূপালী পর্দার জনপ্রিয় তারকাদের নিয়ে বিশেষ আয়োজন। তো দর্শক, চলুন এবার দেখে আসি আজকের পর্বের চুম্বক অংশগুলো। পান্না করলে তোর বউ বলে পাগল। রোহিত সিনেমার পোস্টার ও ট্রেলার প্রকাশ। দেশি চলচ্চিত্রের প্রথম সুপারহিট রূপবান। নাম বদলে জীবন বদল অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ.আর রহমানের। কৃত্রিম বুদ্ধিমত্তার এক ব্যতিক্রমী গল্প হিউম্যানস ইন দ্য লুপ। দেখছিলেন শোবিজের এই পর্বে কি কি থাকছে তার প্রিভিউ। এবার একে একে জানাবো বিস্তারিত। ৩ বছর পর রোহিত নামে নতুন সিনেমা নিয়ে ফিরছেন হাওয়া খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন। সিনেমার পোস্টার ও ট্রেলার প্রকাশ করে সিনেমা মুক্তির ঘোষণা দেন তিনি। পান্না করলে তোর বউ বলে পাগল। এসব কথা করছো কি জন্য? ৩ বছর পর রোহিত নামের নতুন সিনেমা নিয়ে ফিরছেন হাওয়া খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন। সিনেমার পোস্টার ও ট্রেলার প্রকাশ করে সিনেমার মুক্তির ঘোষণা দেন তিনি। একটা রিয়েলিস্টিক স্পেসে যখন রোদটা শুরু হবে কিংবা হাওয়াতে ওই প্রচেষ্টা আমার ছিল, আমি জানি না কতটুকু আমি সেটা করতে পেরেছি। সো আমি আসলে ডিরেক্টর হিসেবে আমি চাই যে আমার ছবিটা দেখতে একটু কিচ্ছার মতো হোক। নির্মাতা জানিয়েছেন নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে উৎসবে নির্বাচিত হয়েছে সিনেমাটি। মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে প্রদর্শিত হয়েছে রোহিত। প্রথমে বাংলাদেশের ছবি, তারপর বিশ্বের কাছে যাওয়ার জন্য ছবি। সিনেমার পেছনের ভাবনা ও গল্প নিয়ে সুমন বলেন, সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে অবর্তিত এই গল্পে আদতে হাজার বছরের পুরনো আখ্যানকে বর্তমানে পুনর্নির্মাণ করেছি। তবে সময়ের বর্তমানে নয়, বরং অনুভূতির বর্তমানে। এই সিনেমার প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস.এম. সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ। 2 মিনিট 20 সেকেন্ডের ট্রেলারেও উঠে এসেছে সেই দৃশ্য। সিনেমার প্রত্যেকটি ফ্রেমে অন্যরকম ভিজুয়াল, নির্মাণ ও লোকেশনের ভিন্নতা উঠে এসেছে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াজ সহ আরও অনেকে। আমাকে আমার ডিরেক্টর বলেছিলেন যে এই চরিত্রটা হতে হলে একটু কষ্ট করতে হবে, মানে সৌন্দর্য সবকিছু ভুলে যেতে হবে, জীবনটাকে একটু আলাদা করে রাখতে হবে। অ্যাক্টরকে তো আসলে ডিরেক্টরের ভিশনকে পোর্ট্রে করতে হয় আসলে। তো আমরা ডিরেক্টরের ভিশনকে পোর্ট্রে করার জন্য ওখানে গিয়েছি এবং ডিরেক্টর যেভাবে পোর্ট্রে করতে চেয়েছেন আমরা সেইভাবে চেষ্টা করেছি। হাতে ওটা কি সাধু ভাই, তাল নাকি? রোহিত সিনেমার গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন নির্মাতা জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ থিমা। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 3 বছর আগে মুক্তি পাওয়া হাওয়া সিনেমার দেশে ও বিদেশে অভাবনীয় সাফল্য দিয়ে আলোচনায় আসেন সুমন। সিনেমার সাদা সাদা কালা কালা শিরোনামের গানটি জনপ্রিয় হয়। এক সময় দূর দূরান্তের গ্রাম থেকে কোমরে চিরামুড়ি গুজে গরুর গাড়িতে চড়ে সূর্য ওঠার আগেই দর্শকরা রওনা দিতেন শহরের সিনেমা হলের উদ্দেশ্যে। কেউ কেউ আবার প্রমত্তা পদ্মা পাড়ি দিয়ে আসতেন। আর আস্তে আস্তে যখন রাত হয়ে যেত তখন সেই রাতটা সংলগ্ন মাঠেই তারা কাটিয়ে দিতেন পরের দিন সিনেমা দেখার জন্য।
1965 সালে মুক্তি পাওয়া রূপবান চলচ্চিত্রের কাহিনী ছিল লোকগাথা ভিত্তিক, যে গল্প বহুদিন ধরে যাত্রামঞ্চে পরিবেশিত হয়ে আসছিল। রহিম, রূপবান আর তাজেলকে রূপালী পর্দায় কেমন লাগে তা দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়েছিলেন। গ্রামের মা চাচি যারা কখনো সিনেমা হলে যাওয়ার কথা ভাবেননি, তারাও রূপবান দেখতে ঘর ছেড়েছিলেন। রূপবান জনপ্রিয় হওয়ার কারণ হলো এটি মাতৃনির্ভর ছবি, যেখানে 12 দিনের এক শিশুকে তার 12 বছর বয়সী স্ত্রী বড় করে তোলে। এই ছবির সবচেয়ে বড় অবদান হলো দর্শকদের উর্দু সিনেমা থেকে বাংলা সিনেমার দিকে ফিরে আনা। 60-এর দশকের ধারাপাত, যে নদী মরুপথে, সুতরাং কাচের দেয়ালের মতো সৃজনশীল ও সমাজ সচেতন চলচ্চিত্র তৈরি হলেও সেগুলো বাণিজ্যিক সাফল্য না পাওয়ায় প্রযোজকেরা লাভের আশায় উর্দু সিনেমা নির্মাণে ঝুঁকে পড়েন। চান্দা, তালাশ, মালা, চকরি, সঙ্গম এসব ছবির দাপটে বাংলা সিনেমা তখন বিপর্যয়ের মুখে পড়ে। এই অন্ধকারে আশার আলো হয়ে আসে রূপবান, যা বদলে দেয় পুরো চিত্রপট। লোককাহিনী ভিত্তিক ছবির মধ্যে বেদের মেয়ে জ্যোৎস্নার আগে রূপবানই ছিল সবচেয়ে ব্যবসা সফল। এ সাফল্যে লোককাহিনী ভিত্তিক ছবি নির্মাণের হিড়িক পড়ে যায়। শুধু রূপবানই রিমেক হয়েছে আধা ডজনেরও বেশি। ছবিটির বাজেট ছিল মাত্র 1.5 লাখ রুপি, অথচ আয় করেছিল প্রায় 20 লাখ। রূপবান মুক্তি পেয়েছিল 17টি হলে, যা সে সময়ের জন্য রেকর্ড। 65-র পরের কয়েক বছর একচ্ছত্র রাজত্ব করেছে এই চলচ্চিত্র। রূপবানই ছিল বাংলা সিনেমা ইতিহাসের প্রথম সত্যিকারের সুপারহিট ছবি। সত্য সাহার সঙ্গীতায়োজনে আব্দুল আলিম ও নিনা হামিদের মায়া ভরা কণ্ঠে রূপবানের গানগুলো মানুষের মুখে মুখে ফিরেছে বহুকাল। ও দাইমা কিসের বাদ্য বাজে গো, বিদায় দেন, মেরো না জল্লাদ, এই গানগুলো আজও শ্রোতার হৃদয়ে অনুরণিত হয়। চিত্রনাট্যকার ও পরিচালক ছোটকু আহমেদ রূপবানের রিমেক করেছিলেন। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির নাম ছিল আজকের রূপবান। 2005 সালে মুক্তি পাওয়া ছবিটি তিনি আকন্দ সানোয়ার মোর্শেদের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেন। নায়িকা কেয়া অভিনয় করেছিলেন রূপবানের চরিত্রে। ছবিটি ফ্রান্সের প্যারিসে প্রদর্শিত হয়ে প্রশংসা পেয়েছিল। গানই ছিল ছবিটির প্রাণ। গান দিয়েই এটি দর্শকের হৃদয় জয় করেছিল। বাংলা সিনেমার অপরিহার্য এক চরিত্র খলনায়ক। চলতি বছরেও সিনেমা ও নাটকে এমনই কিছু খল চরিত্র আলোচনায় এসেছে। গল্পের সংঘাত তৈরি থেকে শুরু করে নাটকীয়তায় পৌঁছাতে এই খল অভিনেতারাই হয়ে ওঠেন অন্যতম চালিকা শক্তি। বছরের শুরুতেই মেকআপ সিনেমা দিয়ে ভিন্নভাবে পর্দায় উপস্থিত হয়েছিলেন তারিক আনাম খান। পর্দায় দেশের জনপ্রিয় নায়ক শাহবাজ খানের চরিত্রে অভিনয় করেন। উঠতি এক নায়িকার সঙ্গে সম্পর্ক ঘিরেই এই সিনেমার গল্প। শাহবাজ খানের দাপুটে নায়িকা একসময় মানসিকভাবে ভেঙে পড়েন। পর্দায় নিষ্ঠুরতা দেখিয়ে দর্শককে আটকে রাখেন শাহবাজ। মেকআপের আড়ালে মানুষ কেমন, সিনেমায় সে চিত্র উঠে এসেছে। রঞ্জিত সিং এর সাথে কাম করলে তার কথার খেলাপ করতে পারবি না। মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা শহীদুজ্জামান সেলিমকে বেশ কয়েক বছর ধরেই নিয়মিত বড় পর্দার খল চরিত্রে দেখা যাচ্ছে। চলতি বছর মুক্তি পাওয়া বরবাদ, দাগি, জঙ্গলি সহ বেশ কিছু সিনেমায় তাকে দেখা গেছে। সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন দাগি সিনেমায়। সিনেমাটিতে চোরাকারবারি চরিত্রে তিনি দারুণ অভিনয় করেছেন। সিনেমায় তার হিন্দি বাংলা মেশানো সংলাপ, চরিত্রায়ন ছিল যথাযথ। পর্দায় তার উপস্থিতি খুব বেশি নয়, কিন্তু যতক্ষণ ছিলেন ঠিকই নিজের জাত চিনিয়েছেন এই অভিনেতা। আবে বর্ডার গরম আছে, 2 হপ্তাহ পর ঠান্ডা হলে তখন যাস। খেলা হবে, তুমি আমার সাথে কাজ করো। 4 বছর হয় নিজের পরিচয় যেন বদলে ফেলেছেন রাশেদ মামুন। তিনি এখন পুরো দস্তর খল অভিনেতা। দাগি সিনেমা দিয়ে আলাদা করে আলোচনায় আসেন।
খল চরিত্রের নিশোর বিপরীতে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। এছাড়া সাংবাদিক চরিত্রে রাশেদ মামুনকে ভিন্নভাবে দেখা গেছে জঙ্গলি সিনেমায়। এর মতো এখানেও আমি ব্যর্থ হব না স্যার। স্যার, আমার কিছু টাকা দরকার ছিল স্যার। আপনার কাছে আমি বিনীত অনুরোধ করছি, প্লিজ সিস্টার। সিনেমায় আদিব মির্জার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মিশা সওদাগর। সচরাচর তাকে যেভাবে পর্দায় দেখা যায়, এখানে তার উপস্থিতি ছিল তার চেয়ে ভিন্ন। বোঝাই যায় তার চরিত্রের উপস্থাপনা নিয়ে সিনেমাটির টিমকে ভাবতে হয়েছে। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। আমি আদিব মির্জা, আরিয়ান মির্জার কিচ্ছু হবে না। পিস্তল দিয়ে মানুষ মারা খুব সহজ, কোনো ক্রিয়েটিভিটি নাই, সবাই পারে। একসময় পরিচালক হিসেবেই পরিচিতি পেয়েছিলেন, পরে সিনেমা ও ওটিটিতে অভিনেতা হিসেবে নিয়মিত হয়েছেন সুমন আনোয়ার। বেশিরভাগ সময়ই তাকে খল চরিত্রে দেখা যায়। 2025 সালে চক্কর 302 সিনেমায় নিজেকে আলাদা করে তুলে ধরেছেন। গন্ডার বাবু চরিত্রটিতে তার সংলাপ বলা, অভিব্যক্তি ও শরীরী ভাষা প্রধান চরিত্র মোশাররফ করিমের সঙ্গে তার টক্কর ছিল দেখার মতো। কি করতেছে? এটি মাইনসে করে নাকি বল দাবে? মাহবুব, ও ভিতরে নেই? ওর তো এখানে থাকার কথা, ও তো মর্গ আর বাসা। মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা আগে থেকেই ছিল, পরে নাম লেখান বিজ্ঞাপন চিত্রে, যেখান থেকেই ডাক পান এই সিনেমায়। এক সিনেমা দিয়েই বাজিমাত করেন সৈয়দ এজাজ আহমেদ। সিনেমায় বেকারগ্রস্ত এক ক্রমিক খুনের চরিত্রে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছেন এই অভিনেতা। ছবির প্রধান চরিত্রে বাঁধনের সঙ্গে তার সিনেমার শেষ দৃশ্যটি মনে রাখার মতো। তাণ্ডব সিনেমায় গতানুগতিকভাবে উপস্থিত হলেও নীল চক্রতে একেবারেই চমকে দেন মনির আহমেদ শাকিল। ছবিতে পুরোদস্তুর নিজেকে ভেঙেছেন উধাও সিনেমার প্রধান অভিনেতা। সিনেমায় তার অভিনীত চরিত্রটির নাম জ্যাক। চরিত্রটি বাস্তবায়নে তিনি উচ্চস্বরে সংলাপ বা চড়া অভিনয়ের পথে যাননি। চোখের ভাষা, থেমে থেমে কথা বলা আর শরীরী অভিব্যক্তির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। 1 ঘন্টা টাইম স্যার, 1 ঘন্টা। এর মাঝখানে চা খাওয়ালাম, সব হজম করে ফেলাম। চন্দ্রা নামটি শুনলেই এক অদ্ভুত আভা জেগে ওঠে। শহরের অন্ধকার গলিতে এক নারী দাঁড়িয়ে আছে, পুরুষদের চোখে বিস্ময়। পার্কিং লটে একাই লড়াই করছে, শত্রুদের পরাস্ত করছে নিজ হাতে। এ দেখে পরিচালক ডমিনিক অরুণ যেন ঘোষণা দেন, চন্দ্রা কোনো সাধারণ নারী নয়। লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা শুরু হয় এমন এক বাস্তবতা দিয়ে যেখানে নারী এখনো ভয়ের, সন্দেহের কিংবা অবমূল্যায়নের শিকার। অথচ চন্দ্রা সেই সীমারেখা ভেঙে নিজের পরিচয় তৈরি করে। কল্যাণী প্রিয়দর্শনের অভিনয়ে এই চরিত্র হয়ে ওঠে এক দেবী, এক দুঃস্বপ্ন, আবার এক মানুষ যিনি আঘাতের প্রতিক্রিয়া হিসেবে নিজের শক্তিকে আবিষ্কার করেন। মাত্র 30 কোটি রুপি বাজেটে নির্মিত এই মালায়ালাম সিনেমা ইতিমধ্যে 300 কোটিরও বেশি আয় করেছে। নারী শক্তির প্রতীকী চরিত্র চন্দ্রা ও শ্রেণীর পার্থক্য মিলেমিশে আছে। এই শহরের বাস্তবতা ও একাকিত্বে চন্দ্রা একা, অথচ তার নিঃসঙ্গতা শহরের সবারই প্রতীক, বরং এটিকে এক জীবন্ত চরিত্রে রূপ দিয়েছেন। গল্প এগোয় মিথ ও বাস্তবতার মিশ্রণে। ছবিতে দেখা মেলে কেরালার প্রাচীন লোককথা, দেবদেবী, যক্ষী ও চাঠানের ছায়া এক অদ্ভুত ভারসাম্য তৈরি করে। অন্যদিকে স্যান্ডি মাস্টারের নাচিয়াপ্পা গৌড়া এক পুলিশ অফিসার, যিনি নারী নেতৃত্ব মেনে নিতে পারেন না। চন্দ্রার বিপরীতে পুরুষতান্ত্রিক চিন্তার প্রতীক হয়ে দাঁড়ান। জ্যাক্স বিজয়ের সঙ্গীত আর যেখানে চন্দ্রার শক্তি পুরোপুরি প্রকাশ পায় না, ফলে রহস্যের পরিমাণই বাড়ে। কল্যাণী প্রিয়দর্শন এখানে এক যুগান্তরকারী চরিত্রের মুখ। তার দৃষ্টিতে আছে ক্রোধ, বেদনা, 2025 সালে যুক্তরাষ্ট্রে হরর ঘরানার মুভি আয় করেছে প্রায় $100 কোটিরও বেশি, যা মোট বক্স অফিসের প্রায় 17%। বৈশ্বিক বাজারেও দেখা যাচ্ছে একই প্রবণতা। প্রতি 20টি শীর্ষ হিট মুভির 5টির মধ্যে একটি হরর।
একটি বন্ধ দরজার ওপাশে এমন কিছু আছে যা আপনাকে চিৎকার করে উঠতে বাধ্য করতে পারে, বমি করাতে পারে, এমনকি হৃৎপিণ্ডে ধাক্কাও দিতে পারে। তবুও মানুষ সেই দরজাটি খুলতে চায়। ভয়কে এড়িয়ে না গিয়ে তাকে জানার কৌতূহলই মানুষকে হরর সিনেমার দিকে টানে। 1974 সালে মুক্তি পাওয়া দি এক্সরসিস্ট সেই কৌতূহলেরই প্রমাণ। দর্শকেরা তখন হলে অজ্ঞান হয়েছিলেন, কেউ কেউ বমিও করেছিলেন, কিন্তু কেউ থামেননি। ফলস্বরূপ সেটি ছিল সেই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবি এবং শীর্ষ 20-এর মধ্যে একমাত্র হরর ফিল্ম। অর্ধ শতাব্দী পরে হরর সিনেমা আগের যে কোনো সময়ের তুলনায় আরও জনপ্রিয়। 2025 সালে অক্টোবরে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই হরর ঘরানার ছবি আয় করেছে প্রায় $1.1 বিলিয়ন, যা মোট বক্স অফিস আয়ের 17%। এক দশক আগেও যেখানে ছিল মাত্র 4%। বর্তমানে বিশ্বের সর্বাধিক আয় করা 20টি ছবির মধ্যে অন্তত 5টি হরর, কিন্তু সাফল্য কেবল অর্থে সীমাবদ্ধ নয়। এই ঘরানা এখন প্রথম সারির অভিনেতা, পরিচালক ও সমালোচকদেরও আকর্ষণ করছে। 2024 সালে দ্য সাবস্ট্যান্স অস্কারে সেরা ছবির মনোনয়ন পেয়েছে, আর সিনার্স ও ওয়েপন্স ছবিতে অভিনয়ের জন্য মাইকেল বি জর্ডান ও অ্যামি ম্যাডিগান আলোচনায় রয়েছেন। এই সময়টিকে অনেকে হরর সিনেমার স্বর্ণযুগ বলেছেন। সিনেমার ইতিহাসের সঙ্গে হররের পরিবর্তন সমান্তরালভাবে ঘটেছে। 1931 সালের ড্রাকুলা ও 1950-এর দশকের গডজিলা মানুষের ভয়কে ভিজুয়াল রূপ দিয়েছে। 60 ও 70-এর দশকে সাইকো ও দ্য টেক্সাস চেইনস ম্যাসাকার ভয়কে করেছে মনস্তাত্ত্বিক। 80-র দশকে হ্যালোইন ও এ নাইটমেয়ার অন এলম স্ট্রিট তরুণদের মধ্যে নতুন হরর সংস্কৃতি গড়ে তুলেছিল। 90-এর দশকে ওয়েস ক্রেভেনের স্ক্রিম বুদ্ধিদীপ্ত লেখনীর মাধ্যমে হরর ঘরানার পুনর্জন্ম ঘটায়, আর দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট দেখায় ভয় আসলে কল্পনার ভেতরেই লুকিয়ে থাকে। 2000 সালে ব্লুমহাউস প্রোডাকশন কম বাজেটে কিন্তু নতুন আইডিয়া দিয়ে হররের ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। প্যারানর্মাল অ্যাক্টিভিটি, ইনসিডিয়াস, দ্য কনজিউরিং এবং গেট আউট সেই প্রমাণ। বর্তমানে হরর শুধু বিনোদনের উপকরণ নয়, এটি সামাজিক ও রাজনৈতিক ভাষ্যও বটে। গেট আউট বর্ণবিদ্বেষ, হেরিডিটরি, পারিবারিক ট্রমা আর মিডসমার সম্পর্কের মানসিক ভাঙনকে ভয় দিয়ে উপস্থাপন করেছে। প্রযুক্তি এখন হররকে আরও গণতান্ত্রিক করে তুলেছে, তবুও দর্শক বড় পর্দায় একসঙ্গে বসে ভয় পেতে ভালোবাসে, কারণ সেই সম্মিলিত আতঙ্কই মনে করিয়ে দেয় আমরা এখনও বেঁচে আছি। অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ.আর রহমান চেন্নাইয়ের হিন্দু পরিবারে জন্মসূত্রে তার নাম ছিল দিলীপ কুমার। 1989 সালে তার পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করলে নাম পরিবর্তন করে রাখেন এ.আর রহমান। নাম পরিবর্তনের পরে তার জীবনে নতুন আলো দেখা দেয়। অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ.আর রহমান শুধু তার অসাধারণ সুরধারার জন্যই নয়, তার গভীর আধ্যাত্মিক যাত্রার জন্য বিশেষভাবে পরিচিত। চেন্নাইয়ের হিন্দু পরিবারে জন্মসূত্রে নাম ছিল দিলীপ কুমার। 1989 সালে তার পরিবার ইসলাম গ্রহণ করলে এ.আর রহমান নামে নতুন পরিচয়ে জীবন শুরু করেন। নাম পরিবর্তনের পর তার জীবনে যেন নতুন আলো দেখা দেয়। এ.আর রহমানের বাবা কে.এ. শেখর ছিলেন পরিচিত সঙ্গীত শিল্পী। বাবার মৃত্যু শুধু মানসিক নয়, আর্থিকভাবেও পরিবারকে চরম সংকটে ফেলে। ছোট বয়স থেকেই সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে এবং তিনি বিজ্ঞাপনের জিঙ্গল তৈরি, ব্যান্ডে বাজানো সহ বিভিন্ন কাজ শুরু করেন। এই কঠিন জীবনই তাকে ধীরে ধীরে আধ্যাত্মিক আশ্রয়ের সন্ধানে ঠেলে দেয়। বাবার মৃত্যুর পর পরিবারের অবস্থা যখন সবচেয়ে নাজুক, তখনই তারা একজন জ্যোতিষীর কাছে যান।
জ্যোতিষী তাদের পরিবারকে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে বলেন এবং বিশেষভাবে রহমানকে নাম পরিবর্তনের পরামর্শ দেন। এই পরিবর্তন তার জীবনে ইতিবাচক প্রভাব আনবে বলেও জানান তিনি। নাম পরিবর্তনের জন্য 2টি নাম প্রস্তাব করা হয়, আব্দুর রহমান এবং আব্দুর রহিম। তবে রহমান কখনোই দিলীপ নামটির সাথে নিজের পরিচয়ের মিল খুঁজে পাননি। তিনি জানান যে রহমান নামটির প্রতি তার শৈশব থেকেই গভীর আকর্ষণ ছিল। তার মা পরামর্শ দেন পুরো নামটি রাখতে আল্লাহ রাখা রহমান, যার অর্থ আল্লাহর দ্বারা সুরক্ষিত ব্যক্তি। এই অর্থ তার মনে বিশেষভাবে নাড়া দেয় এবং তিনি উপলব্ধি করেন যে জীবনের এত সংকটের পর এই নাম যেন তার জন্যই ঠিক করা হয়েছে। 1989 সালে তিনি ও তার পরিবার ইসলাম গ্রহণ করেন এবং এআর রহমান নামে নতুন পরিচয়ে জীবন শুরু করেন। নাম পরিবর্তনের পর তার জীবনে যেন নতুন আলো দেখা দেয়। তিনি নিজের স্টুডিও পঞ্চতন্ত্র ইন প্রতিষ্ঠা করেন। 1992 সালে রোজা ছবির মাধ্যমে সঙ্গীত জগতে বিস্ফোরক প্রবেশ করেন এবং প্রথম ছবিতেই সেরা সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কার অর্জন করেন। এরপর বম্বে, দিল সে, তাল, লাগান, রং দে বাসন্তী, স্লামডগ মিলিয়নিয়ার সহ অসংখ্য জনপ্রিয় কাজ তাকে আন্তর্জাতিক খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। তার সঙ্গীতে ভারতীয় রাগ, সুফিবাদ, ইলেকট্রনিক সাউন্ড এবং বিশ্বসঙ্গীতের এক অনন্য মিশ্রণ পাওয়া যায়, যা তার আধ্যাত্মিক বিশ্বাস ও নতুন পরিচয়ের গভীর ছোঁয়া বহন করে। আজ এআর রহমান শুধু একজন সঙ্গীত পরিচালক নন, তিনি বিশ্বসঙ্গীতের একজন দূত, আধ্যাত্মিকতার অন্বেষী, একজন সৃষ্টিশীলতার প্রতীক। একটি নির্মল গল্পের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝাতে চান নির্মাতা অর্ণ সাহায় তার হিউম্যান ইন দ্য লুপ সিনেমায় একজন নারীর দৃষ্টিভঙ্গিতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝাতে চেয়েছেন। বিশ্বের বিভিন্ন উৎসবে প্রশংসিত হওয়ার পর গত 31শে অক্টোবর নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পেয়েছিল। হিউম্যানস ইন দ্য লুপ কোনো প্রযুক্তিকে শত্রু হিসেবে দেখানোর গল্প নয়, তবে এই সিনেমার স্তরে স্তরে যে গল্প রয়েছে তা আপনাকে ভাবাবে, মুগ্ধ করবে। কখনো ফিরে যাবেন প্রকৃতি ঘেরা সেই ছোটবেলায়। শুধু গল্পের জোরেই কত সুন্দর করে একটা সিনেমা বানানো যায় তার উদাহরণ সিনেমাটি। ঝাড়খণ্ডের ছোট্ট একটি গ্রামের এক মা নেহমা নিজের দীর্ঘ বিবাহিত জীবন পেছনে রেখে তিনি ফিরে এসেছেন তার গ্রামে। সন্তানদের ভরণ পোষণের জন্য তার একটি চাকরি দরকার। বেশ কাঠখড় পুড়িয়ে তিনি চাকরি পান ডেটা লেভেলিং সেন্টারে ডেটা লেভেলার হিসেবে। ডেটা লেভেলিং সেন্টারের কর্মীদের কাজ এআইকে শেখানো। প্রকৃতির মাঝে বেড়ে ওঠা নেহমার প্রকৃতি ও পরিবেশ নিয়ে রয়েছে সহজাত গভীর জ্ঞান। তাই লেবেল বসিয়ে দেয়া তার জন্য শুধুই একটা কাজ নয়, কখনো কখনো কাজটি হয়ে ওঠে গভীর যন্ত্রণার। নেহমা হেরে যান, কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি দিল্লি ক্রাইম 2-এ সোনাল মধুশঙ্করকে দেখা গেলেও এ সিনেমায় তিনি একেবারেই অনন্য। ঠান্ডা শান্ত চেহারায় তিনি ভেতর বাহিরের তোলপাড়কে ফুটিয়ে তুলেছেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ধানু চরিত্রে ঋদ্ধিমা সিংয়ের পোশাক প্রথম দিকে খুব শহুরে মনে হয়, কিন্তু গল্প যত এগোয় তখন তার বড় হওয়ার পরিবেশ নিয়ে দর্শকেরা ধারণা পান। এখানে ধানুর পোশাকই হয়ে ওঠে এক না বলা গল্প। দর্শকেরা এ কারণেই যেন তার মানসিক টানাপোড়েনের সঙ্গে একাত্ম হতে পারেন। এ চরিত্রে ঋদ্ধিমা সিংও ভালো অভিনয় করেছেন। ডেটা সেন্টারের সুপারভাইজার হিসেবে গীতা গুহর কথা বলতে হয় আলাদাভাবে। শাসন আদরে মেশানো এই চরিত্রটিও মনে থেকে যায়। হিউম্যানস ইন দ্য লুপ সিনেমার শুরুটা বেশ ধীর, তবে মূল গল্পে ঢুকে যেতে বেশি সময় লাগে না। সংলাপ এ সিনেমার শক্তি না হলেও শুধু সংলাপের মাধ্যমে দেখানো হয়েছে অনেক কিছু। নির্মাতা অরণ্য সাহার সামাজিকভাবে হেয় হওয়া আত্মপরিচয়হীন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর সঙ্গে যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মিলিয়েছেন তা একই সঙ্গে তার সংবেদনশীল অনুসন্ধানী মনের জানান দেয়। ঝাড়খণ্ডের প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে মলিন ল্যাব দারুণ বৈপরীত্য সৃষ্টি করে। ডেটা সেন্টারে কাজ করার দৃশ্যগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সিনেমায় গল্প ডালপালা মিললেও মূল ভাবনা থেকে তা কখনো সরে যায় না, বরং গাছকে জড়িয়ে ধরা, সজারুর কাটা এবং শেষ দিকে একটি ইমেজ সার্চে ভুল বার্তা আসা, প্রতিটি দৃশ্য প্রাসঙ্গিক ও বার্তাবহ।
কেবল প্রযুক্তি বা এআই নিয়ে গল্প নয়, এটি সামাজিক বৈষম্য, নারী অধিকার, মা মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে এক অন্তর্দৃষ্টিপূর্ণ সিনেমা। তাই হাজারো সিনেমা সিরিজের ভিড়ে ব্যতিক্রমে সিনেমাটি যে মনে দাগ কেটে যায়। এই ছিল আমাদের এবারের আয়োজন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি মিতু খন্দকার বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই দিনে একই সময়।